ওয়াজদানের এক্স-রের রিপোর্টে কিছুই ধরা পড়েনি। বড় কোনো আঘাত তার শরীরে ছিল না। তবুও সে এখনও অবচেতন। তার কাছে এমন কোনো কাগজপত্র বা বস্তু মেলেনি যা দিয়ে পরিচয় নিশ্চিত করা যায়। দুর্ঘটনাস্থল থেকেও পুলিশ কোনো কার্যকর সূত্র খুঁজে পায়নি। অতএব একমাত্র ভরসা রইল তার মোটর বাইকের রেজিস্ট্রেশন নম্বর। সেদিন ছিল 18 ডিসেম্বর 1981 সালের এক শীতল দিন। তখনকার সময় আজকের মতো কম্পিউটারাইজ যোগ ছিল না। সকল রেকর্ড হাতে প্রস্তুত করা হতো। আর যদি কোনো ফাইল খুঁজতে হতো তাহলে স্টোররুমের অসংখ্য ফাইলের স্তূপের মধ্যে ঘন্টার পর ঘন্টা মাথা খাটাতে হতো। ওয়াজদানের পরিচয় শনাক্ত করাও ছিল এমন এক জটিল কাজ যা শেষ করতে অনেকটা সময় লেগে গেল। আফাক সব কাজ ফেলে ওয়াজদানের কলের অপেক্ষায় বসেছিল। শেষমেশ ক্লান্ত হয়ে নিজেই তাকে খুঁজতে বের হওয়ার সিদ্ধান্ত নিল। লাইব্রেরির গেট থেকে কিছুটা দূরে গাড়ি থামিয়ে মনে মনে ভাবছিল, ওয়াজদানকে এখানে কি পাওয়া যাবে? সে তো মালিহার সঙ্গে সকাল 10টায় দেখা করার কথা বলেছিল, অথচ এখন বাজে বিকাল 5টা। কে জানে তারা এতক্ষণ লাইব্রেরিতে আছে কিনা। আর থাকলেও তখন মালিহা তার সঙ্গে থাকবে এটা তো নিশ্চিত নয়। এসব ভাবতে ভাবতেই হঠাৎ তার চোখ পড়ল মালিহা লাইব্রেরি থেকে বেরিয়ে সড়ক পার হয়ে এক জেনারেটর স্টোরের দিকে যাচ্ছে। আফাকের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। কিছুক্ষণ পর মালিহা স্টোর থেকে বেরিয়ে এলো এবং একটি ট্যাক্সিতে উঠে চলে গেল। আফাক মালিহার উদ্বেগ বুঝতে পেরেই সে মনে মনে বলল, ওয়াজদান গেল কোথায়? তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে সেখানে গেল যেখান থেকে কিছুক্ষণ আগে মালিহা কল করেছিল এবং তার বাবার অফিসের নম্বর ডায়াল করল। বাবা, ওয়াজদান কি অফিসে আছে? ওপাশ থেকে উত্তর এলো, আজ সবাই যেন আমার অফিসে ওয়াজদানকে খুঁজছে। মাত্র 2 মিনিট আগে একটা মেয়ে ফোন করেছিল, সেও ওর খোঁজ করছিল। এখন তুমিও? ব্যাপারটা কি? না, আচ্ছা রাখছি, আল্লাহ হাফিজ। ফোন রেখে আফাক ফিসফিস করে বলল, আমার সন্দেহই ঠিক ছিল। ওয়াজদান মালিহার সঙ্গে দেখা করতে আসেনি, কিন্তু কেন? লাইব্রেরি আর আর্ট কাউন্সিলের আশেপাশে ওয়াজদানকে খুঁজে না পেয়ে সে সোজা সাজিদের কাছে গেল। দোস্ত, ওয়াজদানের কোনো খবর পাওয়া গেছে? ও নিশ্চয়ই লাইব্রেরিতে থাকবে। না, ওখানে নেই, বরং কোথাও নেই। আফাক উদ্বেগের সঙ্গে বলল। তার গলার সুর শুনে সাজিদও চিন্তিত হয়ে পড়ল। তার খোঁজ পাওয়া এখন তার নিজের জন্যই সবচেয়ে জরুরি। যেভাবেই হোক তাকে খুঁজে বের করতেই হবে। সব ঠিক আছে তো? সাজিদ তার বন্ধু হলেও মালিহার নাম সে তার সামনে আনতে চায়নি। সাজিদও তার নীরবতা থেকে বুঝে নিল নিশ্চয়ই এমন কিছু আছে যা আফাক গোপন রাখতে চাইছে। তাই আর কিছু জিজ্ঞেস না করে চুপচাপ তার সঙ্গে উঠে দাঁড়ালো। সৌভাগ্যবশত নতুন মডেলের বাইকটির ফাইল, যেটি কেনার পর বেশি দিন হয়নি, দ্রুত স্টোররুম থেকে বের করে আনা গেল। বাইকটি নিবন্ধিত ছিল মোজাম্মিল মোস্তফার নামে। ফাইলে তার একটি ছবি সংযুক্ত ছিল। আহত যুবকের সঙ্গে ছবির কিছুটা মিল থাকলেও পুরোপুরি মিল ছিল না। ফলে বাইকের মালিকের পরিচয় জানা গেলেও আহত যুবকের পরিচয় নিশ্চিত করা গেল না। তবে এই আশায় যে মোজাম্মিল হয়তো তাকে চিনতে পারবে। এসএচও তার অফিসের নাম্বার সংগ্রহ করে ফোন দিল এবং দুর্ঘটনার খবর জানালো। খবর শুনে মোজাম্মিল বুঝে গেল আহত যুবক আর কেউ নয়, ওয়াজদান। বাইক নিবন্ধিত ছিল তার নামে, কিন্তু সেটি ব্যবহার করত শুধু ওয়াজদানই। ফোনে শোনা বিবরণ মিলিয়ে নেওয়ার পরও নিশ্চিন্ত হতে পরিবারের কাউকে কিছু না জানিয়ে সে নিজেই হাসপাতালে রওনা দিল। হাসপাতালে পৌঁছে সাধারণত
ওয়ার্ডেনের এক বিছানায় নিথর হয়ে শুয়ে থাকা ওয়াসদানকে দেখে মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। ডাক্তার, সে এখন কেমন আছে? ডাক্তার শান্ত কণ্ঠে বললেন, ও ভালো আছে। বাইক থেকে পড়ে যাওয়ায় 2 হাঁটুর চামড়া উঠে গেছে, বাম পায়ে কিছুটা ব্যথা আছে, তবে এগুলো গুরুতর নয়। কিন্তু হেলমেট না থাকায় মাথায় আঘাত লেগেছে, আর সে এই কারণেই অজ্ঞান হয়ে আছে। কোনো ঝুঁকির আশঙ্কা নেই তো? একদমই না। জ্ঞান ফিরলেই কিছু টেস্ট করানো হবে, তারপর তাকে বাসায় নিয়ে যেতে পারবেন। আর জ্ঞান ফিরবে কবে? 2-3 ঘন্টার মধ্যে। তবে আমি আশ্বস্ত করছি, চিন্তার কিছুই নেই। ডাক্তারের কথা শুনে কিছুটা নিশ্চিন্ত হয়ে মুজাম্মিল তাকে একটি রুমে স্থানান্তরের ব্যবস্থা করল। এখন তার দরকার ছিল মুস্তফা আজিমকে খবর দেওয়া। এমন উদ্বেগজনক খবর ফোনে দেওয়া ঠিক হবে না ভেবে সে সরাসরি তার অফিসে গেল। আব্বু, আমি আপনাকে নিতে এসেছি। কিন্তু কেন? ওয়াসদানের ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছো? মুস্তফা আজিম শোনার পরও যেন বিশ্বাস করতে পারছিলেন না। আব্বু, প্লিজ চিন্তা করবেন না, সে ঠিক আছে। আগে বসুন, শান্ত হন। কিন্তু তিনি অস্থির হয়ে বললেন, না, আমাকে এখনই ওর কাছে নিয়ে চলো। নিয়ে যেতে এসেছি, কিন্তু আগে বসুন। এই বলে মোজাম্মেল জোর করে তাকে বসালেন। তারপর এক হাতে 1 গ্লাস পানি দিল। আব্বু, চিন্তা করবেন না, সে একদম ঠিক আছে। আমি এখন বাড়িতে খবর দিচ্ছি। মোজাম্মেল কল দিয়ে মনে মনে আশা করল যেন আনিকা ফোন তোলে। ঠিক তাই হলো। আনিকা, তোমার সঙ্গে বিশেষ কথা আছে, তাই আগে শান্ত হয়ে বসো। কি ব্যাপার? ফোন ধরার পরপরই চেয়ারে বসে থাকা আনিকা দুশ্চিন্তায় উঠে দাঁড়ালো। মোজাম্মেল ধীর গলায় বলল, দেখো, তুমি যদি এত অস্থির হয়ে যাও তাহলে আমি কিভাবে বলবো? অবশেষে নিজেকে সংযত করে আনিকা বলল, আচ্ছা বলো। ওয়াজদানের ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, তবে একদম সাধারণ। সে হাসপাতালে আছে, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই, কেবল হালকা আঘাত পেয়েছে। আমি আব্বুকে নিয়ে কিছুক্ষণের মধ্যে বাড়ি আসব। তুমি আম্মুকে আগে থেকে মানসিকভাবে প্রস্তুত করো, যেন হাসপাতালে গিয়ে ভয় না পান। ঠিক আছে? ফোন রেখে আনিকা ঘুরে দাঁড়াতেই দেখে ওয়াসদানের মা আয়শা মুস্তফা অ্যাক্সিডেন্টের কথা শুনে ভীত হয়ে পড়েছেন। ওনাকে শান্ত করতে বেশ ব্যাগ পেতে হলো। আনিকা তড়ঘড়ি করে তার জন্য চেয়ার নিয়ে এলো। তারপর ছোট ছেলেকে কোলে দিয়ে বাড়ির দরজা তালা বন্ধ করতে গেল। ঠিক তখনই কলিং বেল বাজল। সে ভাবল নিশ্চয় মোজাম্মেল এসেছে। দ্রুত গিয়ে দরজা খুলতেই চমকে উঠল। সামনে দাঁড়িয়ে আছে এক অপরিচিত তরুণী। মেয়েটি কাগজে লেখা একটি ঠিকানা এগিয়ে দিয়ে জিজ্ঞেস করল, এটা কি আপনাদের ঠিকানা? হ্যাঁ, কিন্তু আপনি কাকে খুঁজছেন? ওয়াসদান মুস্তফাকে। শুনে আনিকা অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো। আজ পর্যন্ত কোনো মেয়ে ওয়াসদানের খোঁজে আসেনি, তবে এই মেয়েটি কে? সে গভীর দৃষ্টিতে দেখল মেয়েটি কালো শাড়ির সঙ্গে মেরুন শাল পরিপাটিভাবেই জড়িয়ে আছে। সাধারণ দেখতে, তবু নজর কেড়ে নেওয়ার মতো। আপনি কে? ওয়াসদানের সাথে কেন দেখা করতে চান? আমার নাম মালিহা ফারুকি। নাম শোনা মাত্রই আনিকার রক্ত গরম হয়ে উঠল। এই তো সেই মালিহা ফারুকি যার জন্য ওয়াসদান আমার বোনকে প্রত্যাখ্যান করেছে। এতে বিশেষ কি আছে? একেবারে সাধারণ একটা মেয়ে। তার দৃষ্টিতে ঘৃণার ছাপ স্পষ্ট হয়ে উঠল। অন্যদিকে মালিহার চেহারায় উদ্বেগ স্পষ্ট। দয়া করে ওয়াসদানকে ডাকুন, আমার ওর সঙ্গে দেখা করা খুব জরুরি। সে বাড়িতে নেই। দরজা বন্ধ করতে গেলে মালিহা হাত দিয়ে বাধা দিল। আপনি জানেন সে কোথায় গেছে, কবে ফিরবে? আনিকা জানত মালিহা সত্যি খুব উদ্বিগ্ন, কিন্তু অজান্তেই
তার ভেতরে ভেতরে যেন এক অদৃশ্য প্রতিরোধ তৈরি হলো, আর সে মালিহাকে ওয়াজদানের কাছ থেকে দূরে রাখতে চাইল। জানি না। মালিহা একটি কাগজের পেছনে নিজের নাম্বার লিখে আনিকার দিকে বাড়িয়ে দিয়ে বলল, যখন ওয়াজদান ফিরবে তাকে বলবেন যেন এই নাম্বারে আমাকে কল করে। আনিকা কাগজটি নিয়ে দরজা বন্ধ করল। কিছুক্ষণ পরে আয়শা মুস্তফা এসে জিজ্ঞেস করল, কে এসেছিল? একজন মেয়ে ভুল ঠিকানায় এসে গিয়েছিল। আনিকা কাগজটি ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিল। এখনও অবচেতন আয়শা তার কপালে এলোমেলো হয়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে আলতো করে মাথার বাঁধন ছুঁয়ে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, এখনও জ্ঞান ফিরছে না কেন? আম্মু মাথায় আঘাত পেয়েছে, তাই কিছুটা তো প্রভাব পড়বেই। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলছি, তারা বলেছেন ওয়াজদান শকের কারণে অজ্ঞান রয়েছে। মাথায় আঘাত লাগলেই এমন হওয়া স্বাভাবিক, যে দুশ্চিন্তার কিছুই নেই। তাছাড়া এক্সরে রিপোর্টও একদম ঠিক আছে। এদিকে সাজিদ ও আফাক ওয়াজদানকে পুরো শহর খুঁজে বেড়ানোর পর অবশেষে ভাবলো হয়তো বাড়ি ফিরে গেছে, তাই ওয়াজদানের বাড়ির সামনে এসে গাড়ি থামালো। আফাক গাড়িতে বসেই রইল, আর সাজিদ নামলো। গেটের কাছে ডোরবেল বাজানোর সময় তার চোখে পড়ল তালাবদ্ধ গেটের দিকে। চিন্তার ছায়া নিয়ে সে ফিরে এসে আবার গাড়িতেই বসে পড়ল। আফাক জিজ্ঞেস করল, কি হলো? গেটে তালা ঝুলছে, এখন কি করব? আফাক ঘড়ির দিকে তাকিয়ে বলল, 7টা বাজতে চলেছে, আর সময় নেই। তার কণ্ঠে এক অদ্ভুত বিষাদ ভেসে এলো। সাজিদ তাকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে দেখল, তবে কিছু জিজ্ঞেস করাটা ঠিক মনে করল না। তোমাকে কোথায় নামিয়ে দেব? অফিসের সামনেই নামিয়ে দাও, ওখান থেকে গাড়ি নিয়ে বাসায় যাব, নইলে কাল সকালে হেঁটে যেতে হবে। তাকে অফিসের সামনে নামিয়ে দিয়ে আফাক গাড়ি ঘুরিয়ে নিজের বাসার দিকে রওনা দিল। আজ নুরুল হুদার উপলব্ধি হলো, যেখানে রোজগারের দুঃখ কষ্ট ভাগ করা যায় না, সেখানে ভালোবাসারও কোনো অধিকার থাকে না। বরাবরই তিনি নিজেকে মালিহার কথা ভাবা থেকে বিরত রেখেছিলেন, কিন্তু আজ তার চোখের সামনে শুধু মালিহার মুখ ভেসে উঠছিল। তিনি স্বভাবতই প্রাণবন্ত মানুষ, কিন্তু আজ তার আনন্দ যেন সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। ভালোবাসার অনুভূতিতে মগ্ন হয়ে তার সমস্ত সত্তায় আচ্ছন্ন হয়ে উঠেছিল। বিকেল হওয়ার আগেই তিনি বাসায় ফিরে এলেন। আজার ফারুকি এবং মালিক নাসির নরম আলোয় রুমে মুখোমুখি বসেছিলেন, কিন্তু আজ দাবার বোর্ড সামনে ছিল না। নুরুল হুদায় পরিবর্তন লক্ষ্য না করে বাবার সামনে গিয়ে বললেন, দেখুন বাবাজান, কথা দিয়েছিলাম সন্ধ্যা 7টার আগেই বাসায় থাকবো, আমি এসে গেছি। আজহার ফারুকে বললেন, কিন্তু মালিহা এখনও বাসায় ফেরেনি। কোথায় গেছে? বিয়ের কেনাকাটা করতে। ও এখনও ফিরল না। তবে চিন্তার কিছু নেই, একাই গিয়েছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর একসঙ্গে চা খাবো। এই বলে নুরুল হুদা নিজের রুমের দিকে চলে গেলেন। তাকে যেতে দেখে মালিক নাসির ধীর কণ্ঠে বললেন, তুমি তো তাকে সত্যিটা কেন বলনি? আজহার ফারুকি দীর্ঘশ্বাস ফেলে বলছিল, বলার কী বা আছে? মালিক, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু মালিহা এখনও বাসায় ফেরেনি। মালিক নাসির কিছুটা আশাবাদী হয়ে বললেন, হতে পারে এখনও মালিহা ওয়াজদানের সঙ্গে দেখা করতে পারেনি। আজহার ফারুকি দুশ্চিন্তায় মাথা নাড়িয়ে বললেন, এমনও তো হতে পারে যে ওয়াজদান মালিহার কথা মেনে নিতে অস্বীকার করেছে। মালিক, তুমি দোয়া করো যেন আমার মেয়ের হৃদয় ভেঙে না যায়। কিন্তু সন্ধ্যা 7টায় যখন মালিহা পরিপাটি হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল, তখন তারা বুঝতে পারল তাদের দোয়া বৃথা গেছে। আজহার ফারুকি বাকরুদ্ধ হয়ে দাঁড়ালেন, তবে মালিক নাসির দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি সামলে নিলেন।
বাদ দিন ভাবি, এসব ভাবার সময় নেই। দেরি না করে আয়োজনের দিকে মন দিন। চলুন, মেয়ের এঙ্গেজমেন্টের আনুষ্ঠানিকতা সেরে ফেলি। সবে আনন্দে মেতে উঠল। কেউ আর ফিরে তাকিয়ে ভাবল না মালিহার দু চোখে গভীর লুকানো বিষাদের কথা। কিন্তু আজহার ফারুকী চুপচাপ বসেছিলেন, কপালে গভীর চিন্তার ভাঁজ, এক অজানা ব্যথার ছায়া। তিনি মালিহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন, যেন তার চোখের গভীর থেকে কিছু খুঁজে পেতে চেয়েছিলেন। মালিক নাসির আস্ত করে বললেন, চলো দোস্ত। আজহার ফারুকী যেন ভেতরে জমে থাকা যন্ত্রণাকে আর ধরে রাখতে পারলেন না। গভীর শ্বাস নিয়ে দম চাপা কণ্ঠে বললেন, সে আমার মেয়ের সাথে প্রতারণা করেছে। কিন্তু মালিক নাসির নরম স্বরে বললেন, এই মুহূর্তে এসব বলার কোনো প্রয়োজন নেই। আসো, বরং মেয়ের মাথায় হাত রেখে দোয়া দাও। নুরুল হুদা আজহার ফারুকীর অনুমতি নিয়ে মালিহার বাম হাতের অনামিকায় ডায়মন্ড রিং পরিয়ে দিলেন। মালিহা চোখ নামিয়ে রাখল, যেন চোখের গভীরে লুকিয়ে রাখা কান্না কেউ না দেখে ফেলে এই ভয়ে। আজহার ফারুকী তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর মনে মনে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, যে দুঃখ আমার মেয়ে সহ্য করছে তার জন্য সে কখনো অভিযোগ করেনি। হে করুণাময়, আমি চাই না তার জীবনে আর কোনো কষ্ট আসুক। তার হৃদয়কে ভরে দাও আনন্দ, সুখে, যে সুখের সে আসল হকদার। সন্ধ্যা 7টা বাজতেই হঠাৎই জ্ঞান ফিরে এলো ওয়াজদানির। সে ধীরে ধীরে চোখ মেলে তাকালো ছাদের দিকে। এরপর এদিক ওদিক তাকিয়ে দেখলো নিজের পরিবারকে পাশে দেখে বিস্ময় জিজ্ঞেস করলো, আমি কোথায়? তুমি হাসপাতালে আছো, সামনে এসে বললেন মোস্তফা আজিম। কিন্তু ওয়াজদানির কিছুই মনে পড়ছিল না। সে অবাক হয়ে বলল, হাসপাতালে? হ্যাঁ, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট? এই শব্দটাই যেন স্মৃতির দরজা খুলে দিল। সব মনে পড়ে গেল। ওয়াজদানের এই সত্য যে সে যাচ্ছিল মালিহার সাথে দেখা করতে। সে আচমকা বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে গিয়ে ঘুরে গেল। মাথাটা অসহ্য ব্যথা করছে। উভয় হাত দিয়ে কপাল চেপে ধরে আবার বসে পড়ল। তার বাবা সাবধানে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। মায়ের কাছে জানতে চাইল এখন কয়টা বাজে। মোজাম্মেল ঘড়ি দেখে বলল, সন্ধ্যা 7টা। বিশ্বাস করতে পারছিল না ওয়াজদান মাথা ব্যথাকে উপেক্ষা করে উঠে এসে মোজাম্মেলের সামনে দাঁড়ালো। মোজাম্মেল ভাই, তোমার গাড়ির চাবি দাও, আমাকে যেতে হবে। কোথায় যাবে? তোমার এখনও চেক আপ বাকি। আয়শা মুস্তফা উদ্বিগ্ন স্বরে বললেন, তোমার মা ঠিকই বলেছে। ওয়াজদান চেক আপ শেষ না করে তুমি কোথাও যেতে পারবে না। তাছাড়া তুমি সকাল থেকে কিছুই খাওনি। আব্বু, আমার উপর দয়া করুন। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে, আর আপনাদের চিন্তা খাওয়া নিয়ে। সে আবার মোজাম্মেলের দিকে তাকিয়ে বলল, ভাই, চাবি এই অবস্থায় তুমি গাড়ি চালাতে পারবে না। যেখানে যেতে চাও আমাকে বলো, আমি তোমাকে নিয়ে যাব। কোথায় যাবে? ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। লাইব্রেরি তো এখন বন্ধ, আর এক্সিবিশনও শেষ হয়ে গেছে। তাহলে মালিহার সাথে কিভাবে দেখা হবে? ভাবতে ভাবতেই তার চোখে পড়ল আনিকার দিকে। সে হঠাৎই বলে উঠল, ভাবি, কেউ কি আমাকে কল করেছিল বা আমার খোঁজে কেউ কি এসেছিল? আনিকা মনে মনে কেঁপে উঠল, কিন্তু কিছু বলার আগেই আশা জানালেন, হ্যাঁ, আফাক এসেছিল। বলছিল তোমার সাথে খুব জরুরি কথা আছে, তুমি যেন তাকে কল করো। ওয়াজদানের মনে হলো আফাক নিশ্চয়ই মালিহার বিষয়ে কিছু বলতে চেয়েছে। সে দ্রুত বলে উঠল, ভাই, আমাকে আফাকের বাড়ি নিয়ে চলো। মোজাম্মেল তাকে ধরে বাইরে নিয়ে এলো।
ওয়াজদান দুর্বল পায়ে হাঁটছিল, তবু নিজেকে সামলানোর চেষ্টা করছিল না। কিন্তু আফাকের বাড়িতে পৌঁছে তারা দেখল কেউই নেই। এখন কি করবে? মুজাম্মিল প্রশ্ন করল। দেখো, পুরো পরিবার কোথাও চলে গেছে, ফিরতে দেরি হতে পারে, তাই এখানে দারোয়ানের মতো দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই। চলো বরং কোথাও গিয়ে কিছু খাই, আমি তো ভীষণ ক্ষুধার্ত। শেষের দিকে তার কণ্ঠে অসহায়তা মিশে গেল। ওয়াজদান হেসে বলল, ঠিক আছে, কিন্তু বিল তুমি দেবে। আরে, উকিলের নজর সবসময় অন্যদের পকেটের দিকে কেন থাকে? কারণ উকিলদের পকেটে টাকা আসে অন্যদের পকেট থেকেই। মুজাম্মিল হেসে বলল, কথায় তো আর পেট ভরবে না, চলো খেতে চাই। এই বলেই তারা কাছের এক হোটেলের দিকে হাঁটা দিল। রাতের খাওয়া শেষ হলে ইফতেখার হাসান বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। মালিহা তখন সুমেরার হাত ধরে অনুরোধ করল, আজ থেকে যাও না সুমেরা। সকালবেলা আপাক সুমেরার সঙ্গে কথা বলা এড়িয়ে গিয়েছিল, কিন্তু এখন যেন সে অস্থির হয়ে উঠল তার সঙ্গে কথা বলতে। তাই সে মালিহার আবেগ উপেক্ষা করে ইঙ্গিত দিল সুমেরা যেন না থাকে। সুমেরা তার ইশারা বুঝে নিল। মালিহার অনুরোধে মন কেঁদে উঠল। সে মৃদু কণ্ঠে বলল, আজকে থাকা সম্ভব নয়, কিন্তু কাল সকাল সকাল চলে আসব। আফাকও বিদায় জানিয়ে নুরুল হুদার সঙ্গে বিদায়ের আলিঙ্গন করে দুজনই গাড়িতে উঠে এলো। রাস্তায় নীরবতা যখন তারা দুজন পাশাপাশি, তখন আফাক হঠাৎই সুমিরার দিকে তাকিয়ে বলল, মালিহা, আর ওয়াজদানের ব্যাপারে তুমি কি কিছু জানো? সোজা সাপটা প্রশ্ন শুনি সুমিরা একটু বিচলিত হলো, কিন্তু মনে হলো সত্যটা বলাই ভালো। সব জানি, শুধু এটুকু বুঝতে পারছি না যে ওয়াজদান প্রতিশ্রুতি দেওয়ার পরও লাইব্রেরিতে কেন আসেনি। সেটা তো আমিও জানতে চাই। কিন্তু এই বিয়ের বিষয়টা কি জানো? এটা বিয়ে নয়। আফাক মালিহাকে যেন জীবন্ত কবর দেওয়া হচ্ছে। কাল রাতেই সে ফুপাজানের কাছে ওয়াজদানের প্রসঙ্গ তুলেছিল, আর সেই কথাতেই ফুপাজান ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরদিন সকালে হঠাৎই নিজেই বিয়ের ঘোষণা দিলেন। আমার সন্দেহ সত্যি হলো, কিন্তু নুরুল হুদা এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল কিভাবে? তুমি চেনো না? ফুপাজানকে দুনিয়ার যে কোনো রাখি মানুষও তার সামনে কেঁপে উঠবে, আর নুরুল হুদা তো কিছুই না। আর তার কি কোনো কিছুর কমতি আছে? না, কেন বলবে? বিরক্ত কণ্ঠে সে জানলার বাইরে তাকিয়ে গন্তব্যে পৌঁছে তারা দেখল ওয়াজদানের গাড়ি বনেটে বসে আছে, মাথায় ব্যান্ডেজ বাঁধা। রাস্তায় ক্লান্তির ছাপ। মোজাম্মেল সামনে দাঁড়িয়ে পায়ের আঙুল দিয়ে মাটিতে রেখা কাটছিল। গাড়ি দরজা খুলে দ্রুত বাইরে নেমে এলো। সুমিরার মা ওয়াজদানের ক্ষত বিক্ষত মুখ দেখে উদ্বিগ্ন হয়ে বললেন, এ কী করেছো ওয়াজদান? তোমার ব্যথা লাগলো কিভাবে? কিছু না খালা, শুধু বাইক থেকে পা পিছলে পড়ে গিয়েছিলাম। কিন্তু পড়লেও এমন হলো কিভাবে? ইফতেখার হাসানও এগিয়ে এলেন। ওয়াজদান ওনার দিকে তাকিয়ে বলল, আপনারা ভেতরে চলুন, তারপর সব বলছি। কিন্তু ওয়াজদানের দৃষ্টি থেমে গেল গাড়িতে থাকা আফাকের উপর। সে ধীরে ধীরে গাড়িটা ভেতরে নিয়ে যাচ্ছিল। বাড়ির উঠানে গাড়ি থামিয়ে আফাক নেমে এসে বলল, ওয়াজদান ভেতরে চলো, বাইরে হাড় কাঁপানো শীত। মোজাম্মেল ভাই, আপনিও চলুন। তারা একসঙ্গে ভেতরে প্রবেশ করল। ওয়াজদান অনুভব করল আফাকের চোখে আজ যেন অন্যরকম তৃপ্তি। সে বুঝতে পারছিল আজ রাত্রি নীরবে কাটবে না। সব কিছু জানাতেই সবাই উঠে পড়ে লাগবে। ড্রয়িং রুমে সবাইকে সামনে রেখে ওয়াজদান সব খুলে বলল। তার কথা শেষ হতেই আফাক বলল, ওয়াজদান, আমার রুমে এসো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। ওয়াজদান তার পিছু নিল। তার সঙ্গে সঙ্গে সোমেরাও বেরিয়ে এলো। আজকের দিনেই তোমার অ্যাক্সিডেন্ট হতে হলো? আফসোসে ডুবে থাকা কণ্ঠে আফাক বলল। আর ওয়াজদান বিস্ময়ে তার চেহারার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমরা
মালিহার এঙ্গেজমেন্ট থেকে ফিরছি, আর 3 দিনের মধ্যেই তার বিয়ে। ওয়াজদানের মাথায় যেন বজ্রপাত হঠাৎ নেমে এলো। মুহূর্তের মধ্যেই তার পুরো অস্তিত্ব যেন এক ঝাঁকুনি খেল। ঠিক তখনই সুমিরা রুমে ঢুকলো। তাকে দেখে আফাক বলল, বাইরের ফোনটা নিয়ে এসো, আর আসার সময় দরজা বন্ধ করে দিও। সুমিরা নিঃশব্দে ঘুরে গেল, করিডোরে রাখা ফোনটি নিয়ে রুমে এলো। ওয়াজদান আর আফাক মুখোমুখি বসেছিল। মাঝখানে নিঃশব্দে একটি টেবিল। সুমিরা ফোনটি টেবিলে রেখে দরজা বন্ধ করল। তারপর কোনো শব্দ না করেই ফোনটি আবার তুলে মালিহার নম্বর ডায়াল করতে লাগলো। মালিহার উপর এক ধরনের উদাসীনতা ভর করেছিল। সে একটানা কলম চালাচ্ছিল, হৃদয়ের সব ব্যথা ডায়েরির পাতায় উজাড় করে দিচ্ছিল। ঠিক তখনই দরজায় কড়া পড়ল। দরজা খোলা আছে, এসো। বাহাদুর দরজা খুলে ভেতরে উকি দিল। মালিহা বিবি, আপনার জন্য ফোন এসেছে। মালিহার সামনে যেন পুরো পৃথিবী চক্কর দিয়ে দিল। কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল, কার কল? সুমিরা বিবির। তাকে বলো আমি সকালে কথা বলবো। ডায়েরি বন্ধ করে বালিশের নিচে রেখে কিন্তু পরক্ষণই নিজের সিদ্ধান্ত বদলে নিয়ে উঠে এলো। যেখানে কালো কাঠের একটি উঁচু টুলের উপর ফোন রাখা ছিল, বাহাদুর ফোনের রিসিভার তুলতেই মালিহা এসে চট করে তার থেকে নিয়ে নিল। তুমি যাও। তারপর ফোন কানে চেপে বলল। ওপাশ থেকে সুমিরা বলল, তুমি জানো আজ ওয়াজদান কেন আসতে পারেনি? কারণ তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। মালিহার পুরো শরীর যেন হিম হয়ে গেছে। রেলিংটি শক্ত করে ধরে ফেলল, না হলে হয়তো মাটিতে লুটিয়ে পড়ত। তারপর ধীরে ধীরে রেলিং ধরে সিঁড়ির এক ধাপে বসে পড়ল। সকালে সে লাইব্রেরির দিকে যাচ্ছিল, ঠিক তখনই রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে। মনে আছে আমরা যখন জ্যামে আটকে ছিলাম, ড্রাইভার বলেছিল এক বাইকার অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই বাইকার আর কেউ নয়, ওয়াজদান। সে কি এখন সুস্থ আছে? মালিহার গলায় অস্পষ্ট বাষ্প ভেজা স্বর। হ্যাঁ, সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। মালিহা অকপটে কৃতজ্ঞতা প্রকাশ করল। এখন তোমার সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্ত? মালিহা যেন একা একাই ফিসফিস করে বলল। ঠিক সেই মুহূর্তে ওয়াজদান ফোনটি সুমিরার হাত থেকে কেড়ে নিল, কিন্তু মালিহার কণ্ঠস্বর শুনে সে এক মুহূর্ত নির্বাক হয়ে গেল। সুমিরা, সিদ্ধান্ত কখনই আমার হাতে ছিল না। আমার নিজের কোনো সিদ্ধান্তের মূল্য নেই। আমার নিয়তি তো আগেই লেখা হয়েছে, এখন শুধু তা বাস্তবায়নের পালা। আমার জন্য কোনো পথ খোলা ছিল না কখনোই, আর থাকলেও আজ আর নেই। তুমি জানো হাদি ভাই আজ আমাকে কি বলেছেন? নিঃশব্দে শুনতে লাগলো ওয়াজদান। তার ভেতর কেবল শূন্যতা জন্ম নিচ্ছিল। তিনি বলেছেন, আমি তোমাকে ভালোবাসি। আমিও যে তাকে ভালোবাসি তাতে কোনো সন্দেহ নেই। এই ভালোবাসার জন্য একদিন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলাম যেন আমার সুখের জন্য কাউকে কষ্ট পেতে না হয়। কিন্তু আজ যদি আমি কে বলি আমাকে ওয়াজদানের সঙ্গে থাকতে দিন, তবে হাদি ভাই সারা দুনিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামতে দ্বিধা করবেন না। তবু প্রশ্ন হলো, আমি কিভাবে ছেড়ে যাব সেই মানুষটিকে যে নিজে আমাকে ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছেন? ওয়াজদানের চোখে হঠাৎ যেন এক ধোঁয়াশা নেমে এলো। তার নিজের কাছেও কোনো ক্ষমতা নেই। সে মালিহাকে জোর করে বলবে, আমার হাত ধরো। তার হাতটা ছেড়ে দাও, কারণ সে যে হাতটা ছেড়ে আসার ক্ষমতা মালিহার নেই, সে হাতকে ছেড়ে তার কাছে আসতে বলার সাহস বা কোথা থেকে পাবে সে?